হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পরীক্ষা অ্যাপ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভারতের ইতিহাস। ভারতের ইতিহাস নোট ওয়াইজ জানার আগে আমরা ভারতের ইতিহাস সম্বন্ধে বেসিক কিছু ধারণা নেব। তার আগে আমরা জানব আমাদের কন্টেন্টের সম্বন্ধে কিছু। কন্টেন্ট অ্যানসিয়েন্ট হিস্ট্রির যে কন্টেন্টটা হবে, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে প্রি হিস্ট্রিক ফেজ বা প্রাগৈতিহাসিক যুগ, তারপরে হরপ্পান সিভিলাইজেশন, তারপরে ভেদিক কালচার। এইভাবে আমরা পড়ব। তাহলে ফার্স্ট অফ অল প্রি হিস্ট্রিক ফেজেরও আগে আমরা ভারতের আবিষ্কার সম্বন্ধে জানব, ডিসকভার সম্বন্ধে আমরা জানব যে কে ডিসকভার করেছিলেন। তো ভারতের ডিসকভার যিনি করেছিলেন তিনি হচ্ছেন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা, এটা আমরা সকলেই জানি। তারপরে এজেস সম্বন্ধে জানব, তারপরে সিভিলাইজেশন। প্রি হিস্ট্রিক ফেজ বা প্রাগ ঐতিহাসিক যুগ তিনটি ভাগে বিভক্ত: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ, মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ, আর নব্যপ্রস্তর যুগ বা নতুন প্রস্তর যুগ বা এটাকে নিওলিথিক এজও বলা যেতে পারে। এটাকে বলা হচ্ছে স্টোন এজ। এখানে পাথরের ব্যবহার অনুযায়ী মানুষ কিরকম পাথর ব্যবহার করেছে, পাথরের কি কি জিনিস ব্যবহার করেছে, সেই অনুসারে যুগগুলোকে ভাগ করা হয়েছে, তাই এটাকে প্রস্তর যুগ বা স্টোন এজ বলা হচ্ছে। তারপরে হচ্ছে ব্রোঞ্জ এজ বা এখানে চালকোলিথিক এজ আসছে। তারপরে নেক্সট আয়রন এজ। তাহলে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নতুন প্রস্তর যুগ। তারপর আমাদের ভারতের যে আবিষ্কার কে করেছিলেন? পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। তিনি ভারতে এসেছিলেন 1497 খ্রিস্টাব্দে জুলাই মাসে আমাদের মালাবার উপকূল কালিকট বন্দরেতে ভায়া আটলান্টিক ওসিয়ান দিয়ে তিনি এসেছিলেন মালাবার উপকূল কালিকট বন্দর। তারপরে আসছে ভারতের পরিচয়। ভারত নামটা কোথা থেকে এসেছে? ভারত নামটা এসেছে ভরত রাজার নাম থেকে, বাট এইটা নিয়ে আরও অনেকের অনেক মতামত পাওয়া যায়। তো সেইগুলো আমরা একটু জানব। সেগুলো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা পারলে নোট ডাউন করে নেবে। দেখো, বিষ্ণু পুরাণ থেকে আমরা জানতে পারি যে ভারতবর্ষ সম্বন্ধে নামকরণ সম্বন্ধে আমরা কি জানতে পারি? সমুদ্রের উত্তরে ও হিমালয়ের দক্ষিণের দেশ। সমুদ্রের উত্তরে ও হিমালয়ের দক্ষিণের দেশ কে? ভারতবর্ষ। মহাভারতে আমরা জানতে পারি দুষ্মন্ত ও শকুন্তলার পুত্র ভরতের নাম অনুসারে নাম হয়েছে ভারত। তারপরে ঋগ্বেদ থেকে আমরা ভারতের নাম অনুসারে কি জানতে পারি? রাজা সুদাসের ভরত নামে এক গোষ্ঠী ছিল, সেই থেকে নাম হয়েছে ভারত। ওকে, তো এইগুলো আমরা জানতে পারলাম ভারতবর্ষের নামকরণ নিয়ে। এছাড়াও ভারতকে মহামানবের সাগর তীর বলে উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তাই মহামানবের সাগর তীর বলে বর্ণনা করেছেন। কেন না এখানে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে বলে তিনি এই মন্তব্য করেছেন ভারতবর্ষ সম্বন্ধে। নেক্সট, নৃতত্ত্বের জাদুঘর। ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন কে? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতবাসীর সমন্বয়ে আদর্শকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলে আখ্যায়িত করেছেন। তাহলে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর এই আখ্যাটা দিয়েছেন কে? ভিনসেন্ট স্মিথ। ভারতবর্ষের মধ্যভাগে দণ্ডায়মান, মানে ভারতবর্ষের একদম মাঝামাঝি রয়েছে বিন্ধ্য পর্বতমালা, যা ভারতকে দুটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে আর্যাবর্ত আর একটা হচ্ছে দাক্ষিণাত্য। আর্যাবর্ত মানে উত্তরের দিকটা, দাক্ষিণাত্য মানে দক্ষিণ দিকটা, মানে উত্তর ভাগ আর দক্ষিণ ভাগ দুটো ভাগে ভাগ করে দিয়েছে। কে? বিন্ধ্য পর্বত। কেন না সে ভারতের মাঝখানে রয়েছে। তারপর কলহনের রাজতরঙ্গিনী প্রাচীন ভারতের একমাত্র গ্রন্থ যাকে যথার্থভাবে ইতিহাস গ্রন্থ বলে আখ্যায়িত করা যায়।
কেননা কলহনের রাজতরঙ্গিনী থেকে ভারতবর্ষ সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারি। এই গ্রন্থ থেকে আমরা কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস সম্বন্ধে অনেকটা পোর্শনই আমাদের জানতে পারি। নেক্সট, সম্রাট অশোক সাধারণভাবে ভারতবর্ষে সর্বত্র ব্রাহ্মী লিপি ব্যবহার করতেন। তাহলে সম্রাট অশোক কোন লিপি ব্যবহার করতেন? ব্রাহ্মী লিপি তিনি ব্যবহার করতেন। এটা গেল ভারতের পরিচয়। ভারত সম্বন্ধে আমরা জানলাম, ভারত আবিষ্কার হলো, ভারতের নামকরণ হলো। এবার আসছে ভারতের বিভিন্ন যুগ। প্রাগ ঐতিহাসিক যুগকে আমরা 3টি ভাগে ভাগ করে থাকি: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নতুন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ, মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ, নতুন প্রস্তর যুগ বা নিওলিথিক এজ। দেখো, বিভিন্ন সময় বিভিন্ন মানুষেরা যে হাতিয়ার তৈরি করার জন্য যে উপাদানগুলো ব্যবহার করেছে, হাতিয়ার, বাসনপত্র বা তাদের নিত্য নৈমিত্তিক কাজের জন্য যে জিনিসগুলো তাদের দরকার, সেইগুলো যেরকমভাবে যে মেটাল দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে তারা যেটা তৈরি করেছে, সেইটার ওপর ডিপেন্ড করে আমাদের যে যুগগুলো, সেইগুলোর নামকরণ হয়েছে। যেমন স্টোন এজ মানে কি? স্টোন কথাটার মধ্যেই আমরা জানছি পাথরের ব্যবহার। তারপরে ব্রোঞ্জ এজ মানে আমরা কি জানতে পারছি? যে এটা হচ্ছে ব্রোঞ্জ বা এক ধরনের ধাতুর ব্যবহার। তারপরে আয়রন এজ মানে কি? লোহার ব্যবহার বা লৌহ যুগ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা জানবো প্রি হিস্টোরিক ফেজ বা প্রাগ ঐতিহাসিক যুগ। 3টি ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ বা নতুন যুগ। প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ অ্যান্ড নিওলিথিক এজ। আমরা আজকে এজগুলো সম্বন্ধে পুরোটা জানবো। নেক্সট দিন আমরা সিভিলাইজেশন সম্বন্ধে জানবো নেক্সট ক্লাসেতে। তো প্রাচীন প্রস্তর যুগ, প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক 2টি গ্রিক শব্দ নিয়ে গঠিত। প্যালিওস নামে প্রাচীন ও লিথস মানে হচ্ছে প্রস্তর। প্যালিওস মানে প্রাচীন আর লিথস মানে হচ্ছে প্রস্তর বা পাথর, অর্থাৎ প্রাচীন প্রস্তর। আচ্ছা, প্যালিওলিথিক শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? প্রথম ব্যবহার করেছিলেন জন লুবক 1865 সালে। প্রাচীন প্রস্তর যুগের মানুষদের কি বর্ণনা ছিল? তারা ছিল নেগ্রিটো জাতির। তাহলে প্রাচীন প্রস্তর যুগে কোন জাতির মানুষ পাওয়া গেছে? নেগ্রিটো জাতি। এরা খর্বকায় ও ঘোর কৃষ্ণকায়। এবং এদের হচ্ছে যাযাবর জীবনযাপন এরা করত। এরা কৃষ্ণ বর্ণের ছিল, গুহাতে বসবাস করত, প্রাণ ধারণের জন্য শিকার করত, হাতিয়ার ছিল অমসৃণ পাথর, কাঁচা মাংস খেত, কৃষিকাজ, আগুন জ্বালানো জানতো না। তাহলে তারপর নেক্সট পার্টেতে যখন প্রাচীন প্রস্তর যুগ শেষ হতে চলেছে বা শেষের দিকে এসে গেছে, তখন তারা আগুনের ব্যবহার শেখে ও আধুনিক মানুষে রূপান্তরিত হয় বা যাকে বলা হচ্ছে হোমো সাপিয়েন্স। আধুনিক মানুষ কাদের বলা হয়? হোমো সাপিয়েন্সদের। পাকিস্তানের অন্তর্গত সোয়ান ভ্যালি ও দক্ষিণ ভারতের মাদ্রাজ অঞ্চলে এদের তৈরি হাতিয়ার ও সরঞ্জাম পাওয়া গেছে। কাদের? প্রাচীন প্রস্তর যুগের মানুষদের। তো তাহলে কি হলো? প্রাচীন প্রস্তর যুগ সম্বন্ধে আমরা কি কি জানলাম? প্রাচীন প্রস্তর যুগকে ইংলিশে বলা হয় প্যালিওলিথিক এজ। আর এই প্যালিওলিথিক কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন? জন লুবক 1865 সালে। এখানে নেগ্রিটো জাতির বসবাস ছিল, খর্বকায় ও ঘোর কৃষ্ণবর্ণের মানুষ এখানে বসবাস করত। এদের জীবনযাপন ছিল যাযাবর টাইপের। এরা শিকার করত, অমসৃণ পাথরের ব্যবহার করত আর কাঁচা মাংস খেত। আর এই এজের শেষের দিকে তারা আগুন ব্যবহারটা শেখে। তারপরে সোয়ান ভ্যালি আর দক্ষিণ ভারতের মাদ্রাজ অঞ্চলে এদের কিছু হাতিয়ার বা কিছু জিনিস পাওয়া গেছে। নেক্সট, মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ। গ্রিক শব্দ মেসোস মানে মধ্য
আর লিথোস মানে প্রস্তর, অর্থাৎ মধ্য প্রস্তর। মানুষের ব্যবহৃত পাথরের ক্ষুদ্র আকৃতি এই যুগের বৈশিষ্ট্য। দেখো এটা হাইলাইট করে দেওয়া রয়েছে, তার মানে কি যেগুলোর থেকে কোশ্চেন আসবে সেগুলো এখানে হাইলাইট করে দেওয়া রয়েছে পিডিএফটার মধ্যে। মানুষের ব্যবহৃত পাথরের ক্ষুদ্র আকৃতি হচ্ছে এই যুগের বৈশিষ্ট্য। শেষ ভাগে মানুষ কৃষিকাজ শিখেছিল, তাহলে কৃষিকাজ শিখেছিল কোন যুগেতে? মধ্যপ্রস্তর যুগেতে। আর মধ্যপ্রস্তর যুগের কিছু গুহাচিত্রের সন্ধান পাওয়া গেছে মধ্যপ্রদেশের ভীমবেটকাতে। মধ্যপ্রদেশের ভীমবেটকার গুহাতে এই যুগের কিছু গুহাচিত্রের সন্ধান পাওয়া যায়। আর পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বীরভানপুর গ্রামে এই যুগের প্রচুর নিদর্শন পাওয়া গেছে। তাহলে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, এবার হচ্ছে নব্যপ্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগে মানুষ একদমই যাযাবর টাইপের ছিল, তারা কিছুই জানতো না, আগুনের ব্যবহার শেষের দিকে শিখলো। মধ্যপ্রস্তর যুগে কি হলো? মানুষ একটু উন্নত হলো, তাদের পাথরের ক্ষুদ্র আকৃতি, তারা যে পাথরগুলো ব্যবহার করতো সেগুলোর ক্ষুদ্র আকৃতি হলো, একটু উন্নত হলো এবং তারা কৃষিকাজ স্টার্ট করলো। নেক্সট নতুন প্রস্তর যুগ। নতুন প্রস্তর যুগে কি হচ্ছে? পাথরের হাতিয়ার মসৃণ, সূক্ষ্ম ও তীক্ষ্ণ হয় এই যুগে। তাহলে এতদিন কি করছিল ওরা? ভোঁতা পাথর, ভোঁতা হাতিয়ার এরকম ব্যবহার করছিল। নতুন প্রস্তর যুগে এসে তারা তীক্ষ্ণ পাথর, তীক্ষ্ণ হাতিয়ার ব্যবহার করতে শুরু করলো। তারপরে কি করলো? শস্য উৎপাদন, গৃহপালিত পশুর ব্যবহার, ঘর বাড়ি নির্মাণ এবং আগুনের ব্যবহার তারা জানতো। তাহলে কি হলো? নতুন প্রস্তর যুগের কৃষিকাজও জানছে, আগুনের ব্যবহারও জানছে, চাষবাসও জানছে, গৃহপালিত পশুও তারা ব্যবহার করছে। আর তার সাথে কি হচ্ছে? চাকা, তার সাথে অ্যাড হলো কি? চাকা। কুমোরের চাকার ব্যবহার শুরু হয় এই যুগে। উত্তরপ্রদেশের বেলান নদী উপত্যকার উপরিউক্ত তিনটি যুগেরই নিদর্শন পাওয়া গেছে। তার মানে কি? বেলান ভ্যালি যে উপত্যকাটা রয়েছে, বেলান ভ্যালিটা রয়েছে, সেটা হচ্ছে সেখানে নতুন প্রস্তর, মধ্যপ্রস্তর, প্রাচীন প্রস্তর তিনটেরই নিদর্শন পাওয়া গেছে। নেক্সট, তাহলে এগুলো কি হলো? পাথরের ব্যবহার, স্টোন এজ। স্টোন কিরকম ভাবে ব্যবহার করছে? ভোঁতা, একটু উন্নত, তীক্ষ্ণ, সেই অনুসারে এই এজটাকে ভাগ করা হলো। এটা গেল স্টোন এজ। ঠিক আছে, স্টোন এজকে আমরা 3 ভাগে ভাগ করলাম। স্টোনের যে ব্যবহারগুলো সেগুলো আমরা জানলাম। এবার তাম্রপ্রস্তর যুগ বা চালকোলিথিক এজ। চালকোলিথিক এজ হচ্ছে 3000 থেকে 500 বিসি। চালকো কথার অর্থ হচ্ছে তামা, সুতরাং চালকোলিথিক মানে তাম্রপ্রস্তর যুগ। এখানে দেখো হাইলাইট করা রয়েছে, চালকো কথার অর্থ তামা, তার মানে এইখান থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে কি? চালকো কথার অর্থ কি? তামা। এই যুগেই প্রথম ধাতুর ব্যবহার শেখে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার এই কোশ্চেনটা আসে। মানুষ সর্বপ্রথম ধাতুর ব্যবহার শেখে কোন যুগে? বিভিন্ন পরীক্ষাতে আসে এই কোশ্চেনটা। তো অ্যান্সার কি হবে? তাম্রপ্রস্তর যুগ। তামাই ছিল মানুষের প্রথম ব্যবহার করা ধাতু। এই দুটো জিনিস বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে বিভিন্ন পরীক্ষাতে। মানুষের প্রথম ব্যবহার করা ধাতু কি, আর মানুষ প্রথম ধাতুর ব্যবহার শেখে কোন যুগে? এই দুটো কোশ্চেন খুবই কমন কোশ্চেন। তারপর 4000 খ্রিস্টপূর্ব আগে ইরাকের সুমের অঞ্চলে প্রথম খনি থেকে তামা বের করা হয়। তাহলে প্রথম খনি থেকে তামা বের করা হয় কোথার থেকে? 4000 খ্রিস্টপূর্ব আগে ইরাকের সুমের অঞ্চলে। তারপর কি হয়? তামার সাথে টিন মিশিয়ে নরম তামাকে শক্ত করে ব্রোঞ্জ প্রস্তুত করা হয়। চালকোলিথিক যুগ ব্রোঞ্জ যুগে পরিণত হয়। চালকোলিথিক যুগে কি? গরু, ভেড়া, শুয়োর, মোষ ইত্যাদি গৃহপালিত পশু ছিল। তারা কুমোরের চাকার দ্বারা নানান প্রকার মাটির সরঞ্জাম প্রস্তুত করত। কালো ও লাল রঙের মাটির সরঞ্জাম বিখ্যাত ছিল। লেখা জানা ছিল না, এরা লিখতে পড়তে জানতো না, তারা রান্না করা খাবার খেত। তাহলে প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা কিন্তু কাঁচা কাঁচা খাবার খেত। তাম্রপ্রস্তর যুগে এসে তারা আগুনের ব্যবহার, চাকার ব্যবহার, চাষবাস সব শিখে গেছে। এবার তারা কি করছে? রান্না করে খাবার খাচ্ছে। তারা মৃতদেহ কবর দিত। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা তাম্রপ্রস্তর যুগেরই সভ্যতা। তারপর আসছে লৌহ যুগ।
তাম্রপ্রস্তর যুগের পর আসছে লৌহ যুগ। তামার ব্যবহারের পর মানুষ কি শিখেছিল? লোহার ব্যবহার। তাহলে আমরা আজকে এত দূরই পড়লাম, তাম্রপ্রস্তর যুগ পর্যন্ত। এবার আমরা কিছু কোশ্চেন আলোচনা করে নেব যে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে। দেখো, 1 নম্বর কোশ্চেন, কে কত খ্রিস্টাব্দে প্রথম ভারতবর্ষ আবিষ্কার করেন? পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা 1497 খ্রিস্টাব্দে ভারতবর্ষ আবিষ্কার করেন। ভারত নাম হয় কার নাম অনুসারে? ভারত নাম হয় ভরত রাজার নাম অনুসারে। ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলে কে আখ্যা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ইতিহাসের জনককে? হেরোডোটাস। ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন কে? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা কোন জাতির অন্তর্ভুক্ত ছিল? এরা ছিল নেগ্রিটো জাতির। এরা খর্বকায় ও ঘোর কৃষ্ণবর্ণ ছিল। কোন যুগের মানুষ আগুন জ্বালাতে শেখে? প্রাচীন প্রস্তর যুগ বা প্রাচীন প্রস্তর যুগের শেষের দিকে, মানে আপার প্যালিওলিথিক। ঠিক আছে, আপার প্যালিওলিথিকের সময় এরা আগুন ব্যবহারটা শেখে। কৃষিকাজ শেখে মানুষ কোন যুগে? মধ্যপ্রস্তর যুগে। মধ্যপ্রস্তর যুগের গুহাচিত্রের সন্ধান পাওয়া গেছে কোথায়? মধ্যপ্রদেশের ভীমবেটকায়। কুমোরের চাকার ব্যবহার শুরু হয় কোন যুগে? নতুন প্রস্তর যুগে। কুমোরের চাকার ব্যবহার শুরু হয় কোন যুগে? অ্যান্সার নতুন প্রস্তর যুগে। প্রথম ধাতুর ব্যবহার শেখে মানুষ কোন যুগে? প্রথম ধাতুর ব্যবহার শেখে মানুষ তাম্রপ্রস্তর যুগে। আর একটা কি এর সঙ্গেই চলে আসে, তামাই ছিল মানুষের প্রথম ব্যবহার করা ধাতু। তাহলে আর একটা কোশ্চেন কি হতে পারে? সিমিলার কোশ্চেন, তাই আলাদা করে আর দিইনি। মানুষের প্রথম ব্যবহার করা ধাতু কি? তামা। চালকো কথাটির অর্থ কি? চালকো কথাটির অর্থ হলো তামা। অ্যান্ড লাস্ট কোশ্চেন ইজ, তাম্রপ্রস্তর যুগে কোন সভ্যতার বিকাশ ঘটে? তাম্রপ্রস্তর যুগে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার বিকাশ ঘটে। আজকে কি কি পড়লাম? আমরা স্টোন এজ সম্বন্ধে জানলাম, ইন্ডিয়ার ডিসকভার নামকরণ সম্বন্ধে জানলাম, তারপরে তাম্রপ্রস্তর যুগ সম্বন্ধে জানলাম। নেক্সট ক্লাসেতে আমরা নেক্সট পোর্শনটা জানবো। এখানে যে এমসিকিউসগুলো দেওয়া রয়েছে এগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে, তোমরা এগুলো পড়ে নেবে। ওকে, দেন আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। নেক্সট ক্লাসে আবার নেক্সট পোর্শন আমরা পড়বো।